সো যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেই জায়গাটাতেই যাচ্ছে প্রচারণার জন্য বা যেটার জন্য, সেখানে ওইখানকার ওই জেলা ডিসি এসপি সবকিছু সব ধরনের সরকারি প্রোটোকল ব্যবহার করে তারা কাজ করছেন, তাহলে অটোমেটিক্যালি একটা সরকারের সহযোগিতা চলে আসছে। একই সাথে তারা অনেক জায়গায় অনেকভাবে কাজ করছেন যেখানে তারা সরকারে আছেন এমন ভাবে লোকজন তাদেরকে ফান্ড দিয়ে সহযোগিতা করছে বা অন্য অন্য ভাবে সহযোগিতা করছে। যেমন একটা ছোট্ট উদাহরণই ধরেন, আপনার বড় একটা আপনার বিল্ডিং কোম্পানি আছে, বিল্ডার কোম্পানি মানে রিয়েল এস্টেট কোম্পানি আছে, তারা ঢাকা শহরের প্রাইম লোকেশনে তাদের বড় একটা টাওয়ারের 2টো ফ্লোর দিয়ে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র গিফট হিসাবে। এখন ভাই আমাকে তো কেউ এরকম গিফট দেয় না, আমি জানি না রিপন ভাইকে কতগুলো গিফট দেয়, বাট রিপন ভাইয়ের দলকে যদি সামনে যে গিফট দেয় সেটা আমি মানতে রাজি আছি যে সরকারি দল, তাইলে আমরা দিচ্ছি। এটা বাংলাদেশে হয় বা বাংলাদেশের অনেক দেশেই হয়, এটা সঠিক না কিন্তু এটা হয়। এর আগে এই যে আমরা দেখেছি ওই যে ওবায়দুল কাদের সাহেব 60-70 কারা লাখ দিয়েছে ববি হাজাজ, মানে আরো একটু স্পষ্ট করে বলবেন যে একদম কারা দিয়েছে, কোথায় দিয়েছে? একটা রিয়েল এস্টেট কোম্পানি দিয়েছে ওনাদের একটা বড় টাওয়ারের একটা অফিসে 2টো ফ্লোর, একটা ফ্লোর 14 তলা না 15 তলায় নাগরিক জাতীয় নাগরিক কমিটিকে, আর একটা একটা 2 তলায় না 3 তলায় হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই দুটো সংগঠন যে একটা একটা নন ছাত্র আর একটা ছাত্র ভার্সন, সেটা তো তারাই পরিষ্কার করে দিয়েছে। তো তাহলে এই একটা সংগঠনকেই 2টো ফ্লোর দিয়েছে একটা রিয়েল এস্টেট কোম্পানি। তো এখন এই গিফটটা কেন দেয়? আওয়ামী লীগকে কেন দিত, ছাত্র দল যুব দলকে কেন দিত, এগুলো তো আমরা জানি। মানে কেউ যদি আপনাকে বলেন যে না, মানে আমরা এত ভালো কাজ করেছি যে আমাদের ভালোবাসায় একদম গলে গিয়ে আমাদেরকে এত বড় গিফট দিয়েছে, ভাই মানে নিজের শ্বশুর বাড়ি থেকে আপনার এই যে কি বলে নাম ওই কি বলে যৌতুক না চাইলে এত বড় গিফট কেউ দেয় না। তো উনাদের শ্বশুর বাড়ি আলাদা দেয় না কিন্তু, সরি শ্বশুর বাড়িরও দেয় না। আচ্ছা ফেয়ার এনাফ, মানে আমি অত দূর আর যাবো না, আমি একটু দুষ্টামি করছিলাম। সো মানে এগেন আমি বলছি না যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটি তারা ভালো করছেন না বা ভালো কাজ করতে চেষ্টা করছেন না, কিন্তু এই গিফট গুলো তাদেরও ওই প্রেজেন্স অফ মাইন্ড থাকতে হবে, ওই ম্যাচিউরিটি থাকতে হবে যে এই গিফট গুলো যখন তাদের দেয়া হচ্ছে, এই গিফট গুলো তো এমনি এমনি দেয়া হয় না। এতদিন তো তাদেরকে কেউ দিয়েছিল, মানে এই যে গত 5 মাস সরকারের সাথে সম্পৃক্ততা, এইটার আগে তাদেরকে কেউ কোনো গিফট দিয়েছিল? কেউ তাদেরকে বড় কমার্শিয়াল বিল্ডিং এ পুরো একটা ফ্লোর দিয়ে 2টো ফ্লোর দিয়ে দিয়েছে? কেউ তাদের গাড়ি দিয়ে দিয়েছে? তারা এর আগে দেশের বাড়ি বেড়াতে যায় নাই? তখন 62টা 63টা বা 83টা গেট বানিয়ে দিয়েছে? তাহলে হঠাৎ করে এমন কি হয়ে গেল যে 83টা গেট তাদেরকে বানিয়ে দিচ্ছে? সো এই জায়গাগুলোতে তারা ইদার তারা অত্যন্ত তরুণ অনভিজ্ঞ, সো তারা জানে না যারা দিচ্ছে তারা কেন দিচ্ছে, আর না হলে তাদের ভিতরেও হয়তো হয়তো আহ কিছু জিনিসের বীজ ঢুকে গেছে যেটা আমরা কখনো চাই না তাদের ভিতরে ঢুকুক। সো এই যে এই জায়গাগুলো থেকে অনেক ধরনের প্রশ্ন তৈরি হচ্ছে, অনেক ধরনের ধরনের সামনে দ্বন্দ্ব তৈরি হওয়ার একটা সম্ভাবনা আছে। হ্যাঁ, সেই আশঙ্কাগুলো আমরা করি, হয়তো রিপন ভাইও বলেছেন এবং আমি ওই জায়গা থেকে বলবো যে সরকারের পক্ষ থেকে আরেকটু পরিষ্কার হওয়া প্রয়োজন যে সরকারের অংশ কে, সরকারের অংশ কে না, এবং সরকারের যারা অংশ তারা যেন একত্রিতভাবে কোহিয়ারেন্টলি সরকারের হয়ে কথা বলে। সরকারের অংশ থেকে আপনি সরকারের বাইরের কথা বলতে পারেন না। মানে আওয়ামী লীগের যখন এই মানে ডিক্টেটোরিয়াল সরকার ছিল, তখনও তাদের একটা মন্ত্রী যখন কথা বলতো আমরা কিন্তু পুরো সরকারকে অ্যাকাউন্টেবল ধরতাম। হ্যাঁ, অ্যাকাউন্টেবল ধরে আমরা কিছু করতে পারতাম না কারণ ডিক্টেটোরিয়াল সরকার ছিল, কিন্তু ধরতাম কিন্তু। সো এখন এই জিনিসটা হঠাৎ করে বদলে যেতে তো পারে না যে আপনি সরকারের অংশ, আপনি যা ইচ্ছা বলবেন সেটা সরকার দোষ নিতে পারবে না, এটা হবে না তো। সো সরকারের এই জায়গাগুলোতে আরেকটু ভালো নজর রাখা দরকার। তবে এগুলো নিয়ে আমার কাছে মনে হয় এখন আর বড় দাগে আলোচনার প্রয়োজন নেই। আমি বিশ্বাস করি যে আমরা খুব তাড়াতাড়ি নির্বাচনের কাছে, মানে আমরা নির্বাচনের খুব কাছাকাছি চলে এসেছি। খুব অল্প সময়ের মধ্যে প্রত্যেকটা আলোচনা নির্বাচন কেন্দ্রিক আলোচনাই হবে। এই সব কিছু এখন যেগুলো নিয়ে আমরা কথা বলছি, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, জাতীয় নাগরিক কমিটি বলেন, বা কে ওই প্রোক্লেমেশন কাগজ বের করেছে বা কে করবে বা কে করার চিন্তা করছে, এগুলো সব মুট ডিসকাশন হয়ে যাবে। মানে এগুলো আর কেউ আলোচনাও করবে না, সবাই ভুলেও যাবে। ওই মনে করেন এককালে বাংলাদেশের সবচেয়ে বড় তারকা, পলিটিক্যাল তারকা ছিল ইমরান এইচ সরকার। আজকে নব্য তরুণদের যদি এই নামটা যে জিজ্ঞেস করেন, আমি আপনাকে গ্যারান্টি করে দিচ্ছি 90 থেকে 99% এই নামটা চিনবে না। সো ওই যে ওগুলো যেমন মুড টপিক হয়ে গেছে, ওগুলোর আলোচনার বিষয় না। অল্প কিছুদিনের ভিতরে যখন নির্বাচনের আলোচনা পুরোপুরি ভাবে শুরু হয়ে যাবে এবং নির্বাচনের দিন তারিখ মোটামুটি একটা নির্ণয় হয়ে যাবে, তখন এগুলো আলোচনা আর কোনো
সেন্সিবল বা রিজনেবল আলোচনায় থাকবে না। মানে আপনি মনে করছেন আসলে এগুলো আলোচনার প্রয়োজন নাই, মানে এই এই মুহূর্তে জুলাই আর আমি মনে ঘোষণাপত্র? করছি না, কারণ আমি মনে করছি এই মুহূর্ত থেকে, মানে হয়তো 2 মাস আগে এগুলো আসলে অনেক আশঙ্কার বিষয় ছিল, বাট এখন আমরা এরকম একটা জায়গায় চলে আসছি যে নির্বাচন দেয়া ছাড়া আর কোনো উপায় নেই। সরকারের পক্ষ থেকে, মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এই ধরনের একটা আওয়াজ দেওয়া হয়েছে, কথা বলা হয়েছে, আমাদেরকেও জানানো হয়েছে যে অতি শীঘ্রই নির্বাচন আসছে। এখন তাদের সাথে আমরা বারবার হয়তো আলোচনায় বসবো যে মানে এটা এটা 2 কি মাসে আসবে। পরবর্তীতে আর ভিন্ন কোনো আওয়াজ বা ভিন্ন কিছু জানানো হয়েছে? আমরা যে জানি যে 25 সালের শেষে অথবা 26 সালের মাঝামাঝির মধ্যে নির্বাচন হবে, তার বাইরে কিছু বলা হয়েছে কখনো? এর ভেতরে আমরা কিছু আলোচনার মাধ্যমে, মানে কিছু আলোচনার মাধ্যমে কিছু ইঙ্গিত পেয়েছি যে এই যে 25 সাল 26 সাল শেষ, 26 সাল নিয়ে এখন আর কোনো আলোচনা নেই, 25 সালের শেষের আগেই আমরা নির্বাচন পেতে পারি, সেই ধরনের প্রচেষ্টা ওনাদের আছেন। এই ধরনের আওয়াজ আমাদেরকে দেওয়া হয়েছে, প্রচেষ্টা, জি, ডক্টর ডেট দেওয়া হয়নি, প্রচেষ্টা আছে। এবং সেই জায়গায় আমি মনে করছি যে সামনে কয়েক সপ্তাহের মধ্যে যে আলোচনাগুলো হবে প্রত্যেকটা জাস্ট ডেট ভিত্তিক আলোচনা হবে, আমরা জুন না জুলাই না অগস্ট এবং কেন, এটা রিলেটেড আলোচনা হবে। এটা একবার শুরু হয়ে গেলে এই যে এখন আমরা যেগুলো নিয়ে কথা বলছি এগুলো আর কোনো মানে জি। গুরুত্বপূর্ণ টপিকের ভেতরেই থাকবে না।